মোহন সেন তার জগৎ ও এই যে বিষয়টা কথা সাহিত্যিক সুকৃতি নোমান লিখেছেন এবং এটার মধ্যে মূলত কিন্তু মোহন সেনের হচ্ছে যে দেখা যায় হচ্ছে তার জন্ম অবস্থান, তারপর উনি যে বহুভাষাবিক বিস্তৃত প্রতিভা, তারপর হচ্ছে সন্ত এবং সুফিদের নিয়ে যে ওনার যে সাধনা কিংবা গবেষণা সংগ্রহ, কবির বন্তি এবং বাউলদের সম্মান সংগ্রহ, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন আশ্রমের যোগদান, রবীন্দ্রনাথের সেই সহযোগী হিসেবে কাজ করা এবং রবীন্দ্রনাথের যে নতুন করে যে একটা আবিষ্কার বর্ণনা যে অবস্থান এবং প্রভাবের যে বিষয়টা অসাম্প্রদায়িক যে ভারতবর্ষের যে উপকার সমন্বয়বাদ কিংবা উদারতা এরকম বড় বিষয়গুলো নিয়ে তার চিন্তা চেতনা একটা সংস্কৃতি নির্মাণের যে বিজ্ঞান মধ্যে আদ্যবান্ত এই বিষয়গুলো আছে। তবে যে বিষয়টা ডিটেলে যদি একটু হালকা করে দেখি যে ওনার জন্ম 1880 সালে 2 ডিসেম্বর বাংলাদেশের বিক্রমপুর সোনারগাঁও গ্রামে। উনি 72 বছর বয়সে দেখা যায় হচ্ছে যে পিতামহ সহ চলে যায় হচ্ছে কাশীতে। কাশী আমরা জানি সংস্কৃতির একটা এলাকা এবং দেখা যায় কৃষ্ণ মোহন যখন ছোটবেলা থেকে বেড়ে উঠতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাধকদের ওখানে যাচ্ছেন, বিভিন্ন বাউলদের ওখানে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন এবং বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে বড় হচ্ছেন এবং সেই সময়ে তার যে প্রভাবটা রয়ে যায়, তার যে দুজন গুরু যার তার কথা না বলে না, মহাপাধ্যায় দ্বিবেদী এবং হচ্ছে ঈশানচন্দ্র বিদ্যালয়, এই দুটোর প্রভাব ওই সময় ছোটোবেলায় তার রয়েই যায়। তারপর আস্তে আস্তে বড় হতে হতে দেখা যায় হচ্ছে যে রীতিমতো একটা যে অবস্থান এবং মধ্যযুগের যে বিষয়গুলো নিয়ে হঠাৎ কৃতিশান লিখলেন এভাবে যে রবীন্দ্রনাথ যখন হচ্ছে কি কৃতিশান মোহনকে নিয়ে লিখেন তখন উনি বলে ফেলেন যে রবীন্দ্রনাথ আমার পরমাত্মীয় এবং উনি হচ্ছে আমার শত শত বছরের পুরনো এবং রবীন্দ্রনাথ জীবন। কারণটা কেন, ওনার আত্মার সাথে যেহেতু রিলেট করে ফেলেছেন তখনই হচ্ছে লিখাটা বলতেছেন। এবং 1904 সালে হচ্ছে দেখা যায় একটা প্রবন্ধ পাঠের মধ্যে রীতিমতো উনি গেছেন স্বদেশী যে সমাজ, যেটা প্রবন্ধ পাঠের মধ্যে উনি খুব দূর থেকে দেখার চেষ্টা করছেন, দেখা হয়নি রবীন্দ্রনাথের সাথে, অনেক চেষ্টা করছেন কিন্তু অনুষ্ঠান। এর পরবর্তী সময় আমরা জানি 1901 সালে 22শে ডিসেম্বর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে তার শান্তিনিকেতনটা প্রতিষ্ঠা করেন, সম্পূর্ণ ভিন্ন অঙ্গে এবং ভিন্ন ধারায়, এখনও তা আমরা জানি। এবং ঠিক তার বেলার কথায় ওই সময় আস্তে আস্তে কিন্তু সেই সময়কে কৃতি মোহন সেন ভালোই একজন ব্রহ্মচার্য হিসেবে এবং খুব ভালোই নাম করা মানুষ হলেন। তারই খুব সহযোগ কালীমোহন, যিনি হচ্ছে যে শান্তিনিকেতনে পড়াতেন, উনি খবর নিয়ে দেখবেন হচ্ছে রবীন্দ্রনাথ একজন অধ্যক্ষ খুঁজতেছেন। রবীন্দ্রনাথ প্রথম শান্তিনিকেতনে কিছুদিন পড়াতেন, পড়ার পাককালে উনি চিন্তা করলেন যে না, আমি তো সব দিকে সময় দিতে পারতেছি, চিন্তা ভাবনা কিংবা অনেকটা কষ্ট হয়ে যায়, তাহলে আমি একজন অধ্যক্ষরই খুঁজ করি। তখন ওই যে জ্যোতিমোহনই হচ্ছে যে কি কালীমোহনে সরি উনি হচ্ছে যে খোঁজখবরটা দেয়। কালীমোহনের সাথে একটা প্রোগ্রামে দেখা হয় হচ্ছে যে আমাদের কৃতিমোহনের সাথে, এবং তারই প্রেক্ষিতে আড্ডার যে আমরা একটা সবসময় একটা কথা বলি যে রোডের যে বিষয়টা, শেখানোর বিষয়টা একটা জায়গায় হয়তো মিলে যায়, শীত মেলানোর মতো করে ওনার সাথে পরিচয়টা ঘটে এবং প্রস্তাবটা রাখে। ঠিক তখনই রবীন্দ্রনাথ তাকে হচ্ছে যে একটা চিঠি লিখে, চিঠির মধ্যে জানায় যে আমি 110 টাকা মাহানে মানে আপনার বেতন ধার্য করলাম এবং প্রতি বছর 10 টাকা করে বাড়িবে। তো তখন হঠাৎ করে চিন্তা করলো যে কৃতিমোহন সেন তার তো পরিবার, বয়স্ক মা বাবা এবং তার যে দাদা মারা গেছেন, দাদার পরিবারটাকেও ভরণ পোষণ করতে হয়, সেটার জন্য তার একটা চিন্তা, সে তো আসলে এত টাকা দিয়ে চলতে পারবে না। তখন রবীন্দ্রনাথের কাছে আবার চিঠি লিখেছে যদি 150 টাকা হয় তাহলে কি আমি এই জায়গায় মানে এটা করতে পারি। রবীন্দ্রনাথ আর দিদার কোনো কিছু ইয়ে না রেখে সরাসরি স্বাগতম জানায় চিঠিটার ফুটতে উত্তর দিয়ে। এবং সেই সময়ে ওনার লেখাটা হচ্ছে এরকম, যেদিন হচ্ছে আশ্রমে উনি যায় সেদিন দেখা যায় খুব বৃষ্টি বোলপুরে, এবং বৃষ্টির মধ্যে রবীন্দ্রনাথ তাকে হচ্ছে কি আনতে যায়, তাকে বিষয়গুলো ইয়ে করে এর পরদিন আস্তে আস্তে তার আশ্রমে আনে, তাকে হচ্ছে দেহলি যে বাড়ি সেখানে তাকে রাখে এবং বিভিন্ন সময় তাদের যে পারিবারিক যে রবীন্দ্রনাথের যে আড্ডা, সে আড্ডার মধ্য দিয়ে তাদের সবসময় হয়। বিশেষ করে অনেক সময় আড্ডায় যোগ দিতেন রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভাতা ধীরেন্দ্রনাথ ঠাকুরও। এবং সেই সময় প্রথম 4 বছরে শান্তিনিকেতনে উনি খুব সুন্দর একটা অপরিচিত উপদানের মতো বলেই কিন্তু জায়গা করে নেন কৃতিমোহন চাইলে কিন্তু শিক্ষক হিসেবে এবং হচ্ছে যে তাদের জ্ঞান চর্চা বোধের মধ্য দিয়ে অনেক কিছু করতে পারতো, চাইলে সাহিত্য, ইতিহাস কিংবা রবীন্দ্র গবেষক, কিন্তু সে মুখে ওইসব বিষয় নিয়ে ছিল না। সে ছিল হচ্ছে যে মধ্যযুগের যে সাধক, বাউল এবং হচ্ছে যে এই যে রামানুজ, কবির, নানক, দাদু এবং রঞ্জন, মিরাজ ভাই এবং চৈতন্য, এদেরকে নিয়ে তার চিন্তা ভাবনা, এগুলোর মধ্যে দিয়ে তার বিষয়টা কেমন যেন একটা জীবনযাপনটা আটকে গেছে। সে আটকে যাওয়ার মধ্য দিয়ে প্রথমে সেই মধ্যবিত্ত, যার কথা না বললে সন্তান হিসেবে যাকে সন্তু হিসেবে হাজির করা হচ্ছে কবিরকে। কবির হচ্ছে বরাবরই হচ্ছে যে
দেখা যায় হিন্দুদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো সেখানেও যাচ্ছে, মুসলিমদের যেখানে আছে সেখানেও যাচ্ছে। কিন্তু তার চিন্তা ভাবনা আমরা সবাই জানি আগে যে কট্টর যে মুসলিম বলে মুসলিম, হিন্দু বলে হিন্দু, কেমন যেন একটা বিষয়গুলো ছিল, গুরুত্বের যে বিষয়গুলো ছিল। তো কবির বরাবর হচ্ছে অসাম্প্রদায়িক মানুষ, সে চাইতো দুই ঘরনার মানুষকে একটা জায়গায়, একটা মেরুতে, একটা চিন্তায় সে কীভাবে করতে পারে, কীভাবে একটা পরম আত্মায় কীভাবে সে মিলাতে পারে, এই চিন্তায় সবসময় সে ব্যতিব্যস্ত রাখত। এবং তার একটা ঘটনাই আছে এরকম, সে ছিল হচ্ছে মূলত রামনন্দের শিষ্য কবির। এবং রামনন্দ যখন মারা যায় তখন তার শিষ্যরা বলে যে দুধের ব্যবস্থা করতে হবে। তো সে বলে কি মরা গরুর পিঞ্জরের কাছ থেকে দুধ চাই। তখন ওই অবস্থায় শিষ্যরা বললেন মরা গরু কি দুধ দিতে পারে? তখন মরা গরু, তাহলে ও বলছে মরা মানুষের খাদ্য হিসেবে মরা গরুর দুধই পারে, কবির বলতেছে। আবার ঠিক অন্যদিকে আমরা দেখি আঙ্গিনায় একটা শুকর হচ্ছে যে নড়াচড়া করতেছে, মুসলিম এসে বলছে যে শুকর তো ভালো না, এটা অপয়া, এটা শুধু যায় না। এই যে টোটাল বিষয়গুলোর সাথে সবসময় একটা যে সংস্কারের যে বিষয়গুলো কবিরের সবসময় মাথার মধ্যেই থাকতো, এবং সে বরাবরই চাইতো কোনো একটা প্রেক্ষিত হোক এই টোটাল মানুষগুলোকে একটা সেতু বন্ধনে একটা জায়গায় আনবে। কিন্তু ঘটনার পালাক্রমে একদিন দেখা যায় হিন্দু এবং মুসলিম দুইটা অর্গানে একদিন দিল্লির সুলতান সিকান্দার লোদির কাছে গিয়ে অভিযোগ করে বসে যে নামে, কবিরের নামে। তো হঠাৎ করে তখন কাঠগড়ায় দাঁড়িয়ে মৃদু হেসে আপনার কবির বলল ভালোই হয়েছে, কিন্তু ঠিকানাটা একটু ভুল হয়েছে। তখন ওই সুলতান বলল হেসে, মানে খুব রেগেই বললো কি ভালো হয়েছে, আবার কি ভুল ঠিকানায় এসেছে। কবির তখন বললো হিন্দু মুসলিমদের যে মিলানুলি আমার তো লক্ষ্য ছিল, সেটা কি আমি মনে করেছিলাম কি ভালোই হয়েছে, কিন্তু সেটা আমি এখানে চাই, সেটা চেয়েছিলাম কি পরমাত্মায় একটা ঐশ্বরিক যে একটা জায়গায় মিলিত হবে। কিন্তু মিলিত হয়েছে কোথায়? রাজ দরবারে। তো শেষে গিয়ে বিশ্ব অধিপতি সংসার মানে সিংহাসনে তলে কি আর প্রশস্ত স্থান মিলবে? সুলতান তখন লজ্জিত হয়ে তাকে যে কবিরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। এই যে কবিরের যে অবস্থান, এবং কবির মোটো সংসার বিরোধ ছিল না, সে বিয়ে করে তারপর স্ত্রীর সন্তান নিয়ে বিষয়গুলো নিয়ে থাকে। সে চমৎকার দোহা লিখত, খুবই মানবতাবাদের যে বিষয়গুলো, মানবের যে বিষয়গুলো, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, অসাম্প্রদায়িক যে বিষয়গুলো, সেকুলারিজমের যে বিষয়গুলো, সেই বরাবরই এই বিষয়গুলো নিয়ে থাকতো। সাধারণত যে বিষয়গুলোর মধ্যে আছে তার মধ্যে এই বিষয়গুলো নিয়ে থাকতো, এবং প্রকৃতির যে পূজারীর মতো করে সে থাকতো। এবং এই পরবর্তী ইতিহাস হাজির করে হচ্ছে যে সে বরাবর 14 বছর বয়সে কিন্তু কবির পড়তে, এবং কবির লেখার মধ্যে দিয়ে সে কিন্তু বক্তা। এর পরবর্তী 1910 সালে দেখা যায় গীতাঞ্জলি যখন প্রকাশিত হয়, 4 খণ্ডের কিন্তু কবির খণ্ড প্রকাশ করা হচ্ছে যে কীর্তিসেন। এর পরবর্তী আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের এই 100টি দোহা অনুবাদ করেন, এবং যেটা হচ্ছে যে 1915 সালে ম্যাকমিলান থেকে প্রকাশিত হয়। এবং পরবর্তী সময় এটার মাধ্যমে পৃথিবীর অনেকগুলো জায়গায় আমরা জানতে পারি যে এই বিষয়গুলো এরকম এরকম, এবং দোহার বিষয়গুলো হচ্ছে অনেকটা এরকম। তারপর এরপর মধ্যযুগীয় সমন্বয়বাদী যে একজন সাধক, যিনি জাতপাত মানতেন না, এবং তিনি হচ্ছে যে সাধু, তার কথা নিয়ে দাদুকে নিয়ে হচ্ছে যে সবার সামনে উপস্থাপন করে। তারও হচ্ছে যে কবির সাথে মিল, সেও বরাবরই চাইতে হচ্ছে কি দুই ধর্মের যে বিষয়গুলো, এবং যে বিভিন্ন যে মতভেদ, বিভিন্ন যে সত্যর যে অজেয়, কোন জায়গায় যে লোকানো যায় না, অহংকার যে ত্যাগ করার যে বিষয়গুলো, মানবতাবাদের যে বিষয়গুলো, এগুলো এবং দীর্ঘ পথ এবং জীবের যে বিষয়গুলো টোটাল যে হাজির করে। তার প্রেক্ষিতে তার একটা বই প্রকাশ করে 1935 সালে দাদুকে নিয়ে, এবং 1332 সংখ্যায় রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ লিখেছিল ওই দাদুর কিছু সংস্পর্শের বিষয়গুলো নিয়ে। সেই ভূমিকায় দাদুর ভূমিকা ছিল, এবং আনন্দস্বরূপ পরমাত্মার মধ্যেও সেটা কীর্তিভূষণ পেয়েছিল যে লিখেটার মধ্যে দিয়ে, যেহেতু শিখি চরমই ওদেরই ভক্ত, কবি দাদু এদেরই ভক্ত। এবং শেষে গিয়ে লেখক নিজেই বলতেছেন যা কিছু পেয়েছেন এবং যা কিছু দেখেছেন বিভিন্ন থেকে নেওয়া, শফিদুর রহমানের কথাই বলতেছিলাম। তো এই যে বিষয়গুলোর মধ্যে যে আমরা নিজেরাও দেখি যে ভারত কিংবা বিভিন্ন জায়গার মধ্যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে একটা বিস্ফোটার মতো করে যে তাদের মধ্যে যে কট্টর যে বিষয়গুলো একদম সুন্দরভাবে তুলে আনা, এবং সেই সময় কিছু রেফারেন্সের যে বিষয়গুলো, বাউল, বাংলার বাউল জাতিভেদের যে বিষয়গুলো, দিনালিপি, শান্তিনিকেতনের দিন, এবং মনোযোগ, হিন্দু ধর্ম, এই যে বইগুলোর কথাই আমি বারবার বলতেছিলাম। এবং ভারতবর্ষের হাজার বছর ধরে কিন্তু হিন্দু মুসলমান যে দুটি যে সম্প্রদায়, এদের মধ্যে এখনও যদি বলা হয় যে মুসলিমদের হিন্দু ধর্ম কী কিংবা কৃষ্ণকে
কেউ কিন্তু হয়তো কি কিংবা এর মধ্যে রাধা কে ছিল, দেখা যাবে হয়তো জ্ঞানে রাখে না, কিংবা সে না থেকে সে বলছে মূর্তি পূজা করে, কিংবা এই বিষয়গুলো কেন জ্ঞান আমি রাখবো, এর একটা আমাদের একটা পাপ কিংবা এই দৃষ্টিভঙ্গি থেকে আছে। ঠিক তার বিপরীতে যখন আমরা হিন্দুদেরও দেখবো হাদিস কিংবা হচ্ছে দেখা যাচ্ছে কোরআন কিংবা কিতাব নিয়ে তাদেরও কি জানার যে আগ্রহ, চিন্তার যে আগ্রহ, সেই যে বিষয়গুলোর মধ্যে কোনো প্রকার দ্বিধা ছিল না। পাশাপাশি হয়তো নিদারুণ কিছু মানুষের কথা আমরা সবাই জানি, বিবেকানন্দ কিংবা হচ্ছে যে রাজা রায়মোহন রায়, তারা কিছুটা বিদ্রোহ, যারা সব ধরনের যে বিষয়গুলোর মধ্যে দিয়ে জ্ঞানের যে চর্চাটা সেটা রাখতো। কিন্তু তার বিপরীতে আমরা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের অনেকগুলো পত্রিকায় দেখি তারাও দেখা যায় মুসলিমদের অনেকগুলো নাম সুন্দরভাবে লিখতে না, যেমন সাদাত হোসেন মান্টো লিখে ফেলতে হচ্ছে দেখি সাদাত হোসেন মান্টো, কিংবা আমাদের সৈয়দ শামসুল হক, কিংবা বিভিন্ন নামগুলোকে এরকম সঠিকভাবে ওরা লিখতে পারতেন। বেসিক্যালি কারণটা কেন যে না ইচ্ছে করে করার বিষয় বলে লেখক এখানে বরাবরই বলেছেন হচ্ছে কি যে আমরা যে বলি না ধর্মের প্রতি যে একটা জ্ঞান, যে সমৃদ্ধের যে একটা রাখা, পাণ্ডিত্য যে রাখা, সেটা তাদের মধ্যে কোনো সময় তারাও চিন্তা করেন যেটা রাখতে হয়, সেটা কোনো সময় ভাবেনি, সেটার একটা বিষয়। কিন্তু কৃতিশান মোহন হিন্দিতে বলো কি, এটি নিয়ে তার একটা সুন্দর যে লেখা, যে চিন্তাভাবনা খুব সুন্দরভাবে যে বলা আছে, সেই অবতারটাই এখানে তুলেছিল। পাশাপাশি সমিতি নোমান বলতেছেন যে আমাদের যে পার্বত্য এলাকায় যে বিভিন্ন ধরনের যে জনগোষ্ঠীগুলো আছে, খাসিয়া, বম, চাকমা, মারমা, এদের সাথে যে মেলবন্ধনে যে একটা যে সংস্কৃতি যে গড়ে ওঠা, তাদের যে চিন্তা ভাবনা হাজার হাজার বছর ধরে যে একটা যে সংস্কৃতি, যে আবহমান ধরে চলে আসা, তাদের যে ধর্ম, যে বিভিন্ন যে একটা পার্সপেক্টিভ, যে একই জায়গায় সেই মেলবন্ধন এবং তাদেরকে যে সম্মান করার যে বিষয়গুলো নিয়ে আলাদা তুলে ধরেছেন। এবং বরাবরের শেষে গিয়ে উনি বলতেছেন যে আমি ভারত প্রতীক, ভারতবর্ষের পথ হেঁটে হেঁটে ভারত দর্শনে হচ্ছে কি বিহবুদ্ধে আমি নিজেকে অবহিত করছিলাম, এবং গবেষক হিসেবে কি টেবিলের কাছে হচ্ছে সন্ন্যাসী বাবুদের কাছে বহু পথে কি সম্প্রীতি, সহিষ্ণুতা, উদারতা পক্ষে মুহূর্তে যে ধারাটা পাওয়া যায় সেই বিষয়টা উনি বলেছেন। এবং সেখানে অনেকে হয়তো কি দলাদলি করেন কিংবা হিন্দু মুসলিমের যে বিষয়গুলো নিয়ে এবং চিন্তাভাবনা নিয়ে। তো তার প্রেক্ষিতে এই বিষয়টা আসলে করতে গিয়ে বারবারই বললাম, মনে হয় সম্ভবত আমি সাহিত্য সম্পাদককে বললাম যে আমি মিনিমাম পনেরো এটা 26 থেকে 27 বার আমি যে করছি, লিখে বারবার পড়তেছি, বারবার বলতেছি, বারবার চিন্তার মধ্যে কিছু বিষয় আদ্যপান্ত হচ্ছে। তো তার মধ্যে শান্তিনিকেতনের কথা আসলে আমার সাথে কেমন একটা মনে হয় যে আত্মার আত্মীয়টা আছে। কারণটা কেন, আমার এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল শান্তিনিকেতনে, তো আমার যাওয়া হয়নি একটা পরীক্ষার কারণে, কিন্তু শান্তিনিকেতনের যে গ্রুপ আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, আমি তখন দেখতে পাই যে ছাত্র শিক্ষকদের যে সম্পর্ক, ওরা দাদা দিদিই বলে, কিংবা এই যে ডিস্টেন্স সেটা নেই, চিন্তাভাবনা এবং যে হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, সেই রবীন্দ্রনাথ আমরা যেভাবে করা শান্তিনিকেতন এখন কিন্তু একটা পেন্সিল রাখলো সেটা কিন্তু কি এখনো কাজ করে না, চিন্তাভাবনার মধ্যে এখনও সেই সাবলীলতার যে জায়গাগুলো আছে এবং কাজের শিক্ষা দর্শক, কাজের চিন্তাভাবনা এখনও সেই আগের মতোই আছে। পাশাপাশি এই লিখাটা পড়তে গিয়ে আমার তখন আবশ্যকর ওই যে পিএইচডি করার যে বিষয়টা, যতটা আমার বলতে যে বিষয়টা আছে যে উনি পিএইচডি করতে গেছিলো 150 বছরের যে শব্দের যে ইতিহাস, কিন্তু সেখানে গিয়ে তার পিএইচডি করা হয়নি। সে করে ফেলছে কি বিভিন্ন বিষয়গুলো নিয়ে রাজ্জাক স্যার তাকে উকি দিচ্ছে যে তুমি সাহিত্য জানো, তুমি অর্থনীতি জানো, তুমি এটা জানো, ওই টাচিং বিষয়গুলো। আমাকেও সফিত নোমান হয়তো বা একটা মধ্যযুগের মধ্যে দিয়ে, মানে আমার কাছে আমার যে লেখাটা পড়ে যে সিনেমার একটা সুন্দর শব্দ হচ্ছে মন্টাস, কোনো একটা জিনিস একটা ঘটানো, আমি হয়তো ভুললাম বলে আমি আমার দৃষ্টিভঙ্গি আমার বিষয় হচ্ছে দলিত প্রেমীর ঈদসংখ্যা হয়তো বা এটার একটা লেখাটা হচ্ছে একটা মন্টাস, যেখানে একটা ঘটাইছে কিছুটা আছে, কিংবা একটা গবেষণা ধর্মী একটা লেখা আছে, যেটার মধ্যে দিয়ে ভিন্ন একটা রূপ।